আমি মীরা হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে বা হাতিলের সৌজন্যে বাংলাদেশ সময় রাত 11টা আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি নতুন পথ চলা শুরুকাল। পাশাপাশি এই যে প্রত্যাশা প্রাপ্তি সমতার অধিকার এবং যে আন্দোলন তার পরিসমাপ্তিতে গিয়ে জনগণ তার প্রতিনিধিকে বেছে নিতে পারবেন কিনা বা কবে পারবেন সেসব বিষয় আমি এই আলোচনায় আনতে চাই এবং যাদেরকে আজকে এই আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব স্টুডিও থেকে। এছাড়াও অনলাইনে আমাদের সাথে আরও এক অতিথি যোগ দেবেন। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন আমার সাথে, আমার ডান পাশে আছেন সাবেক সচিব AKM আব্দুল আউয়াল মজুমদার। মিস্টার মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একই সঙ্গে আলোচনায় স্বাগত জানাতে চাই জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আশরাফ কায়সার। কায়সার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা। ডক্টর সামিনা, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমি আলোচনাটা স্টুডিও থেকে শুরু করতে চাই। গত কয়েকদিনের ঘটনা প্রবাহ যা যা হলো মোটামুটি আমরা সবাই জানি, শুধু আমরাই না, সারা বিশ্বই আমাদের দেশের উপর চোখ রেখেছিল। আমি বরং আশরাফ কায়সার আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়টি সামনে এলো, ডক্টর ইউনূসের নামটি এলো, তিনিও সম্মতি জানালেন, তিনি দেশে আসছেন। পাশাপাশি আমরা এটাও দেখলাম খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গটিও সামনে এলো। এই বিষয়টি যদি আপনি আমাকে একটু ব্যাখ্যা দেন বা আপনি আমাকে স্পষ্ট করার চেষ্টা করেন যে পুরো বিষয়টা আসলে কিভাবে হলো, এটা আইনগতভাবে হলো না কিভাবে হলো? দেখুন, আমরা আপনি জানেন কোন পরিস্থিতিতে আমরা আজ কথা বলছি। দেশে কার্যত কোনো সরকার নেই। পুলিশ প্রধান আত্মগোপনে আছেন, আগের পুলিশ প্রধান। মানে একটি দেশে যখন পুলিশের চিফ ভিডিও বার্তা দিতে হয় গোপন স্থান থেকে, সেই দেশের পরিস্থিতি তো বোঝা যায়। অনেক কিছুই ঘটছে যার এই মুহূর্তে আমরা হয়তো পরিষ্কার না, আগামীতে হয়তো হব। তবে আসার কথা সেটি হচ্ছে যে বরেণ্য অর্থনীতিবিদ, আমাদের একমাত্র নোবেল লরিয়েট, উনি রাজি হয়েছেন এই সরকারটির দায়িত্ব নিতে। এটি আমাদের জন্য খুব বড় খবর, কেননা বিশ্বে আপনার একটি ক্রেডিবিলিটি তৈরি হবে। এবং আপনি জানেন যে কূটনৈতিক সম্পর্কের মতো অর্থনৈতিক সম্পর্ক খুব জরুরি। আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্ভুক্তিতে সেটি পাব। আপনি জানেন যে ধরনের একটি সরকার ক্ষমতায় ছিল, তাদের কারণে রাজনৈতিক এবং অন্যান্য একদলীয় শাসনের একটি নিদর্শন আমরা দেখেছি। কাজী খালেদা জিয়ার মুক্তি বলি অথবা আপনার অন্যান্য বেশ কিছু ঘটনা, সেগুলো আমরা এখন হয়তো পরিষ্কার না, এক্সিকিউটিভ পাওয়ারেই সেটি করা হয়েছে। কিন্তু যেটি এখন জরুরি যে একটি সরকার গঠিত হবে, আমরা ধরে নিচ্ছি আগামীকাল। জি, আর এটা ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে আপনি এটা জানার আগ্রহ আমার জায়গা থেকে। ধরেন আমরা এটা অন্তর্বর্তীকালীন সরকার বলছি। এর আগেও আমি একজন সাবেক সেনা কর্মকর্তাকে এই প্রশ্নটাই করেছিলাম যে আসলে যে সরকারটি সামনে গঠিত হতে যাচ্ছে সেটাকে আমরা কি সরকার বলবো, অন্তর্বর্তীকালীন সরকার বলবো নাকি সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার বলবো? যেহেতু সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে এবং আমার নিজেরও প্রশ্ন যে সাবেক প্রধানমন্ত্রী যে চলে গেলেন তাকে দেশ ছাড়তে কে দিল, এবং আপনার এই প্রশ্নের উত্তর আমার ধারণা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে দিতে হবে। এবং সেনাবাহিনী তার দায়িত্ব নিয়েছেন, তাকে দেশ ছাড়া, তাকে একটি এক্সিট রুট দিয়েছেন। অতএব এটি সেনাবাহিনীর এক ধরনের অন্তর্ভুক্তি রয়েছে এই এখন পর্যন্ত। পরবর্তীতে আমরা দেখতে পারবো যে বেসামরিক প্রশাসন কোন ভূমিকায় যায়, সেনাবাহিনী তার সঙ্গী হিসাবে থাকে কিনা, নাকি সেনাবাহিনী সরকার গঠনের পর তার আগের জায়গায় ফেরত যায়। সরকারটির নাম কি হবে এটি নিয়ে আমরা কথা বলছি। আমরা এটিকে অন্তর্বর্তীকালীন বলতে পারি, আমি বলতে চাই আপৎকালীন সরকার। কারণ যেহেতু দুর্যোগ, জাতীয় দুর্যোগ, এই জাতীয় দুর্যোগে একটি সরকার গঠিত হচ্ছে। কতদিন থাকতে পারে? আচ্ছা, এই সরকারের দেখুন, আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান নাই, অতএব তার কোনো নিয়ম কানুন নাই। আগের সরকার যারা অন্তর্বর্তী সরকার গঠিত হবার পরে কি এই সরকার ঠিক করবে তারা আসলে কতদিন সময় নেবে বা কতদিন থাকবে? এখন পরিস্থিতি যেহেতু সংবিধানে কিন্তু এগুলো নিষিদ্ধ করা হয়েছে, এগুলো আপনি করতে পারেন না। কেননা আগের সরকারটি, শেখ হাসিনার সরকার চেয়েছিল তারা ভোট চুরি করুক, আপনার অন্যান্য দুঃশাসন করুক, দুর্নীতি করুক, আপনি যেন কোনোভাবে ওই সরকারটিকে নিয়মতান্ত্রিকভাবে বদলাতে না পারেন। কাজে তারা এমন সব পদ বন্ধ করে দিয়েছিল। এখন আপনি যাই করবেন, পরবর্তীতে
এখন এক্সিকিউটিভ পাওয়ারে আপনি করবেন, পরবর্তীতে সংসদ গঠিত হলে সেই সংসদ সেটিকে র্যাটিফাই করবে। জি, এই পর্বের জন্য আমার ছোট্ট শেষ প্রশ্ন আপনার জন্য, যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সভানেত্রীকে শেখ হাসিনাকে কে দেশ ত্যাগ করার অনুমতি দিল বা দেশ ত্যাগ করতে দেওয়া হলো কেন, এটার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আসলে প্রশ্ন করা যেতেই পারে। একই প্রশ্ন আমরা কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন, তাকে করতে পারি না? কারণ যেই সময় বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছিল, আন্তর্জাতিক মিডিয়া বলছিল ইটস এ জেনোসাইড। সো শান্তির জন্য নোবেল পাওয়া একজন মানুষ ওই সময় ফ্রান্সে আছেন, কেন তিনি, আমি জানি না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আপনাদের কাছে থাকলে আমি আপনার কাছে জানতে চাইবো যে কেন তিনি দ্রুততার সাথে আন্তর্জাতিক মহলগুলোতে, ইন্টারন্যাশনাল আদালতগুলোতে গিয়ে এই অ্যাপিলটি করেছেন কি করেছেন না আমি জানি না। এই প্রশ্নটি আপনাকে আমার করা উচিত নয়, এটা ডক্টর ইউনূস সমীপে করা উচিত। তারপরেও আমার প্রশ্নটা তোলা উচিত কিনা আপনি বলেন। জি, আর তার আগে আমি আপনাকে শুধু বলে দিই, এই সরকারের মেয়াদ কতদিন হবে আমরা এখনো জানি না। কেননা যেহেতু এই খেলার কোনো নিয়ম নাই, অতএব এটি 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, এবং সরকারের যারা দায়িত্ব নেবেন তারা কিন্তু পৃথিবীর কঠিনতম দায়িত্ব নিতে যাচ্ছেন। অতীতের কোনো অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্ব ছিল না, কারণ আপনি একটি জাতীয় দুর্যোগ হয়েছে, আগের সরকার পালিয়ে গেছে, এবং আপনার সমস্ত প্রশাসনকে আপনার ঢেলে সাজাতে হবে, এবং রাষ্ট্রের সবগুলো অর্গানকে আপনার পুনরায় দাঁড় করাতে হবে। কাজেই সেটি 5 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে, 6 বছরও লাগতে পারে। আপনার শুধু বলি, গণহত্যার ব্যাপারটি, মানবতা বিরোধী অপরাধের ব্যাপারটি, 350 মানুষকে 3 দিনে হত্যা করার বিষয়টি, এই বিষয়গুলোর জন্য যে মূল ব্যক্তি দায়ী তিনি কিন্তু শেখ হাসিনা। আপনি মূল ব্যক্তিকে কেন দেশ ছাড়তে দিলেন, এবং তার অন্যান্য মন্ত্রীবর্গ অথবা চেলা চামুন্ডাকে কেন আপনি এয়ারপোর্টে আটকে দিচ্ছেন, এই প্রশ্ন আমার সেনা প্রধানের কাছে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও নিশ্চয়ই এই প্রশ্ন করা উচিত, অথবা তার হয়তো ইতিমধ্যে উনি জেনেছেনও যে এই সরকারের দায়িত্ব উনি কিভাবে। আপনার জন্য আরও একটা প্রশ্ন থাকলো, সেটা আমি পরে এসে করব। ধরুন শেখ হাসিনার সাথে এখন যেভাবে লোকজন কথা বলছেন, খুলে বলছেন, যা যা বলছেন, সেটা কেন আগে বলা যায়নি, বা এখন যেটা বলা হচ্ছে সেটা কি আসলে খালেদা জিয়ার সাথে বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, যাদেরকে ভীষণ রকম প্রেশার দিয়ে বা ভীষণ রকম চাপের মুখে রেখে তাদেরকে এক ধরনের আলাদা করে রাখা হচ্ছিল, এখন আবার আওয়ামী লীগের সাথে ওই সিনারিও তৈরি হচ্ছে কিনা, বা ওই রকম একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কিনা? রাজনৈতিক ঐক্য, এটা তো সবসময় সবাই বলে একসঙ্গেই মিলেমিশে রাজনীতির কথা। যাই হোক, আমি সেই প্রশ্নটা আপনার জন্য রেখে দিলাম, আমি বিরতির পরে সে বা অন্য সময় আপনি নিশ্চয়ই উত্তর করবেন। আমি বরং সাবেক সচিব মিস্টার মজুমদার আপনার একটু বিশ্লেষণ জানতে চাইবো, যে প্রশ্নগুলো প্রথমে করেছিলাম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যমুনা টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আপনি যে আইনের প্রশ্ন তুলেছেন, মানুষ কিন্তু আইনের জন্য নয়, আইন মানুষের জন্য। তো কাজেই যেটা হচ্ছে বা যেটা হবে আইনগতভাবে, এটার আমি কোনো সমস্যা দেখি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা কারণে ফরজ ছেড়ে দিতে বলছেন, সেটা হলো জীবন বাঁচানো। তো এখন আমাদের জীবন বাঁচানোর প্রয়োজনে আপনার আইনটা কোনো মুখ্য বিষয় নয়। আইনটাকে আমরা ঢেলে সাজাতে পারি, কাজে এখানে আইনের কোনো অসুবিধা নেই। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলে যাওয়ার যে সুযোগের কথা আপনি বলছেন, এটাও আমি মনে করি সেনাবাহিনী ভুল করেনি। কারণ আরও বড় সমস্যা এড়ানোর জন্য, রক্তপাত এড়ানোর জন্য হয়তো এটা প্রয়োজন ছিল। এবং ওই সময়ে, কারণ মনে করেন ঘটনার সময় এক অবস্থা থাকে, পরে আবার পরিস্থিতি বদলে যায়। তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু আমরা কথা বলছি, কিন্তু তখনকার গড়ের বিষয়টা কিন্তু অন্যরকম। এখন মনে করেন যদি উনার পক্ষে দরজা দাঁড়াই যেত, তাইলে গোলাগুলি হইতো বা সমস্যা হইতো। কিন্তু এখন মনে করেন উনার পক্ষের হয়তো যদি 2-4 জন থেকে থাকেন, যখন তাকে ট্রানজিট দিয়ে দিচ্ছে তখন তারা অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে নাকি তারা অনিরাপদ হয়ে আছে, বা যেভাবেই হোক, তাদেরকে এখন নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কার? কাদের? এবারে যারা এখন ধরেন অনিরাপদ হয়ে আছে, না, এখন মনে করেন এদেরকে সরকারেরই এটা দায়িত্ব। সরকার গঠিত হইলে রাজনৈতিকভাবে কোনো দলের দায়িত্ব নেই, না, রাজনৈতিক সামাজিকভাবে কারো দায়িত্ব নেই, না, সামাজিকভাবে দায়িত্ব আছে, কিন্তু সরকারেরও এটা মানে মূলত সামাজিকভাবে তো অবশ্যই দায়িত্ব আছে। আর আরেকটা আপনি যেটা বলছেন, নামটা অবশ্যই এটা সেনা সমর্থিত সরকার হবে, কারণ এই সরকারের কোনো রাজনৈতিক দল নাই, রাজনৈতিক কোনো ওইভাবে সমর্থন নাই। কারণ ছাত্ররা যেটা সাপোর্ট দিচ্ছে সেখানে কিন্তু কোনো প্রতিষ্ঠান নাই, কোনো অর্গানাইজেশন নাই। কাজে এবং সেনাবাহিনী প্রধান বলছেন যে আমি দায়িত্ব নিলাম, কাজে এটা যদি 5 বছরও থাকে
তাইলে এটা আপনার সেনা সমর্থিত সরকারই হবে। ওকে কারণ সেনাবাহিনীর সাপোর্টেই তারা ক্ষমতা নিচ্ছেন এবং তারা সার্ভাইভ করবে। ওকে, এটা নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক নিশ্চয়ই চলবে, জি। কিন্তু আরেকটা বিষয় যেটা বলছিলেন যে অর্গানাইজেশন তাদের নেই, ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্রদের কোনো রাজনৈতিক সংগঠন নেই, নিশ্চয়ই আমি আশরাফ কায়সারের কাছে সেটা শুনতে চাইবো। কিন্তু আরেকটা প্রশ্ন আপনার জন্য জরুরি হয়ে যায়, কারণ আমরা যখন দেখছি যে পুলিশ প্রশাসনের যে অবস্থা দাঁড়িয়েছে, আর্মি চিফ পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন যে পুলিশ বলে কিছু নেই এখন বাংলাদেশে। প্রশাসনের নানান জায়গায় আমরা জটিলতার কথা শুনছি, সচিবালয় থেকে শুরু করে নানান সরকারি অফিসে, সেখানে আসলে ঘটছেটা কি? সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট, আমি যদি সেনাপ্রধান বা সংশ্লিষ্টরা দেখে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনার মাধ্যমে, এই সরকার ক্ষমতা নেওয়ার পরে সবচেয়ে যেটা সমস্যায় পড়বেন সেটা হলো সিভিল সার্ভিসকে রিঅর্গানাইজ করা। সবচেয়ে বড় সমস্যা, কারণ সেখানে গত 15 বছরে এত অনিয়ম হয়েছে, এত অনাচার হয়েছে, পুলিশেরটা হয়তো দেখা যাচ্ছে, কিন্তু ওইটা যেহেতু এরকম রাস্তায় আসে না, দেখা যাচ্ছে না। তো এখন মনে করেন সচিবালয়ে যারা বসে আছে, এখানে অনেকের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, নতুন অনেকেরই আনতে হবে। যেমন ধরেন আমার ব্যাচের যে ফার্স্ট বয়, সততায়, নিষ্ঠায়, লেখাপড়ায় একেবারে যে কোনো মানদণ্ডে সে মানে আইসিএসদের মানের, কিন্তু তাকে 8 বছর ওএসডি করে রেখে এডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছে, রিটায়ার করে বা অবসরে গেছে সে। তো এখন মনে বলছেন তাদেরকে চুক্তিভিত্তিক না, এখন মনে করেন একেবারে এটা ফরজ। আমি মনে করি এই সরকার যদি ভালো চালাইতে পায়, ওর নাম হলো শেখ আব্দুর রশিদ, সে আমার ক্লাসমেট। আমি আপনার কাছে কারণ নাম প্রস্তাব শুনতে চাইছি না, প্রস্তাব শুনতে চাইছি না, তবুও আমি এমনি বলছি, এখন এরকম লোকদেরকে খুঁজে বের করে তাইলে 10% দেওয়ার সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। প্রেসিডেন্ট মানে এখানে কোটা, মানে এখান থেকে ওখান থেকে দিতে পারে, প্রেসিডেন্টের তো 10% কোটা হাতে আছে। তাইলে মেধাবীরা যারা বঞ্চিত হয়েছে, এখন রাষ্ট্রের যাদেরকে প্রয়োজন, আমি জানি আশরাফ কায়সার কিভাবে এটা বিশ্লেষণ করবে। আমি শেষ করি। প্রারম্ভিক আলোচনায় আমাকে আরেকজন অতিথি আছেন আমাদের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা, তার বিশ্লেষণটা একটু শুনে আসি। সামিনা লুৎফা, আপনি যা যা শুনেছেন সেটা নিয়ে নিশ্চয়ই আপনি যোগ করবেন, কিন্তু আমার প্রশ্নের জায়গা আরও দুটি। সেটা হচ্ছে যে ধরনের লুটতরাজ মানে ঢাকার বাইরে যেগুলো হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি গত কয়েকদিন হলো, সেগুলোকে প্রশমিত করতে কি করা যেতে পারে বা কেন করা যাচ্ছে না? সংখ্যালঘুরা নানাভাবে অভিযোগগুলো টানছে, পুলিশের মোরাল গ্রাউন্ড অনেকটাই পড়ে গেছে, নেই বললেই চলছে অনেকে। তাহলে এই মানুষগুলোকে যারা এখন ঝুঁকির মধ্যে আছে, তাদের নিরাপত্তাটা আসলে কিভাবে নিশ্চিত করা যায়, কি করবে, কিভাবে হবে সেটা? ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, স্পষ্ট। আচ্ছা, প্রথম যে কথাটি এখানে উঠেছে সেটা হচ্ছে, যেদিন আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দিলেন, সেদিন জনতার অভ্যুত্থানের চাপে ওনাকে ক্ষমতা ছাড়তে হলো, এবং সেদিন কিন্তু আমরা জাতির উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধানের যে ভাষণ শুনেছিলাম, সেখানে উনি আমাদের নিরাপত্তা দেবার কথা বলেছেন। সুতরাং এই নিরাপত্তা দেবার দায়িত্ব আসলে এই মুহূর্তে তো সেনাপ্রধানেরই হওয়ার কথা, এবং সেটা আমরা দেখলাম যে তার ঘন্টা 2-এর মধ্যে বা 3-এর মধ্যেই চারিদিক থেকে খবর আসা শুরু করলো, এবং আমরা দেখতে পেলাম যে গণভবন ভাঙচুর হলো এবং যে যা হয়েছে আমরা দেখেছি। তারপর লুটতরাজ এবং সংখ্যালঘুদের উপর হামলা, মন্দির ভাঙাচোরা, ভাস্কর্য ভাঙা, এগুলো চলছে আজকে পর্যন্ত। এখন নতুন শুরু হয়েছে মাজারে হামলা। এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের তো আসলে সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থায় এই ঘটনাগুলো ঘটছে, সুতরাং আমাদের তো আসলে প্রশ্নটা সেদিকে করতে হয়। কারণ এখনো যেহেতু সরকার গঠিত হয়নি, বা যিনি প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন তিনি এখনো দেশে এসে পৌঁছাননি, এরকম একটা পরিস্থিতিতে সেনাবাহিনীর কাছে আমরা আরও দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। কেপিআইগুলো নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অন্তত তো তারা এগিয়ে আসতে পারতেন, সেটাও তারা করেননি। কিন্তু দেখুন যে গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা যারা এই গত 3 সপ্তাহ ধরে প্রাণপণ লড়াই করেছেন, রাস্তায় থেকেছেন, গুলি খেয়ে মারা গেছেন, সেই মানে মৃত সহকর্মীকে হাসপাতালে রেখে না এসেও মানে আন্দোলন করেছেন,
সেই ছেলেমেয়েরাই কিন্তু এখন রাস্তা পরিষ্কার করছে, দেয়ালের লেখা মুছছে, ট্রাফিক কন্ট্রোল করছে, এমনকি রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। এখানে তো আসলে আমি খুবই মনে করি যে সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া উচিত ছিল, পুলিশ বাহিনী পেছনে চলে গেলেন এবং তারা কোনো সামিনা দায়িত্ব লুৎফা, নিলেন আপনাকে না। আরেকটা প্রশ্ন করতে চাই, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই সামিনা লুৎফা। আপনি বলছিলেন যে মন্দির, মসজিদ, মাজার, প্যাগোডা, মানে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে যেই আক্রমণের খবরগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো নিশ্চয়ই যারা সেনাবাহিনী যারা আছেন তারা এটাকে প্রতিহত করবেন বা রক্ষা করবেন। আজ সেনাপ্রধানের বক্তব্যেও আমি সেটা লক্ষ্য করলাম যে তিনি বললেন যে যা যা ঘটে গেছে তিনি তার জন্য নিজেও দায়িত্ব নিতে চাইছেন, বা নিজে বলছেন যে তার এই দোষে তিনি মেনে নিতে রাজি আছেন, কিন্তু অপেক্ষা করতে বলছেন। সেই অপেক্ষার পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে ধরেন এখনও তো মিডিয়াগুলো যে আক্রান্তের বিষয়, আশরাফ কায়সার আছেন তিনিও নিশ্চিত যোগ করবেন যে মিডিয়াগুলো তো আক্রান্ত হয়েছে বা হচ্ছে বা হওয়ার মতো শঙ্কা তৈরি হচ্ছে, সেগুলোর নিরাপত্তার বিষয় আসলে কতটুকু ভাবা হচ্ছে? সেটা তো ডেফিনেটলি, আমার কথা হচ্ছে জানমালের নিরাপত্তা তো এখন যে কোনো একটা জায়গা থেকে আসতে হবে। এখন সেটা আমারই হোক আর আপনি একজন মিডিয়া কর্মী যিনি আপনার সংবাদকর্মী বাইরে যাচ্ছেন তার নিরাপত্তাই হোক। ধরা যাক আমি অবশ্যই সংবাদকর্মীরা পুরো আন্দোলনের সময়টাতেই তারা কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনটা কাভার করেছেন। এখন এক এক মিডিয়া হাউসের মালিকানার ধরনের কারণে, তাদের সাথে সরকারের সখ্যের কারণে এক একভাবে নিউজ ট্রিটেড হতে পারে। সেইটার দায় তো আসলে সাংবাদিকের হয়তো সম্পূর্ণ সবসময় থাকেও না, সেটা নিশ্চয়ই আমাদের আন্দোলনকারীদেরও মাথায় আছে। কিন্তু এই পুরো যে অরাজক পরিস্থিতিটা তৈরি হলো, এটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা কোনো কোনো জায়গায় কি এর পুরোটাই সত্যি ঘটনা, এর মধ্যে কিছুটা কি অর্কেস্ট্রেটেড কিনা, কিছুটা কি ইচ্ছা করে করা হচ্ছে কিনা। কারণ এটা একটা প্রমাণ করার ব্যাপারও হতে পারে, দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে মানে আমরা যেহেতু অনেক কনস্পিরেসি থিওরি শুনে শুনে গত 3 সপ্তাহে মানে প্রায় কনস্পিরেসি থিওরি স্পেশালিস্ট হয়ে গেছে সবাই, এরকম হতে পারে যে এক তো যেটা খুব কমন পারসেপশন, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে খুব পরিষ্কার দেখা যাচ্ছে, বা বিদেশি আরও অনেক গণমাধ্যমে দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটা ইসলামিক স্টেট চলে এসছে শেখ হাসিনার পতনের পরে। এখন আওয়ামী লীগ সরকারের পতন মানেই বাংলাদেশে ইসলামিক স্টেট, এই কথাটা এত সরলীকরণের সাথে একমত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা আসলে সত্যি না। তার মানে এই না যে আপনার বক্তব্য ডক্টর সামিনা লুৎফা, আপনার বক্তব্য একদম স্পষ্ট, আপনি থাকুন, আপনি আমার সাথে থাকুন। আমি বরং আলোচনাটা আরেকবার স্টুডিওতে নিয়ে আসি। আশরাফ কায়সার, আপনি যদি একটু বলেন যে সেটা হচ্ছে যে উল্লেখ করছিলেন ডক্টর মজুমদার, যেটা উল্লেখ করছিলেন মিস্টার মজুমদার, ধরেন এই ছাত্রদের তো কোনো অর্গানাইজেশন নেই, কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নেই, তাহলে তারা কি করে, যেটা বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক সরকার, যেটার একটা সংখ্যা এখন পর্যন্ত আমরা অনুমান করতে পারছি বা শুনছিও 15 জন, সেখানে কি এই ছাত্রদের কোনোভাবে অন্তর্ভুক্তির বিষয়ে থাকা, মানে আমি প্রশ্নটা এরকমই যে থাকতে পারে কি পারে না? আমার মনে হয় থাকতে পারে এবং থাকাটা যৌক্তিক। আরেকটা কথা বলি, 2007 সালের সেনাবাহিনী সমর্থিত সরকারের সাথে এই সরকারের একটা বড় পার্থক্য আছে। সেটা কেমন? এটি কিন্তু গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে গঠিত সরকার। 2007 সালে গণ অভ্যুত্থান হয়নি, সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে এবং তারা বলেছে যে দেশের অরাজক পরিস্থিতির কারণে তারা দায়িত্ব নিল। এখানে কিন্তু প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন এবং সেনাবাহিনী তাকে পালাতে সাহায্য করেছে এবং তারা আহ্বান করেছে আন্দোলনকারীদেরকে তাদের হয়ে সরকারটি গঠন করে দেওয়ার জন্য। কাজে এটি মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট, এটি আমি এখনো মানতে চাচ্ছি না। এটি আমি অভ্যুত্থানের সরকার মনে করতে চাই এবং সেনাবাহিনী সহযোগিতা করছে এমনটি ভাবতে চাই। আপনি ডিউরেশনের ওই জায়গাটাতে আমরা আগে উত্তর দিয়েছি। আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলেন যে আগে যেহেতু বিরোধী দলকে নির্বাচনে এই রাজনীতিতে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয় না, এখন কি হবে? দেখুন, আমি নিশ্চিতভাবে চাই যে আগামীতে যখনই নির্বাচন হোক অথবা নির্বাচন প্রক্রিয়াতে আওয়ামী লীগকে যেন সমান সুযোগ দেওয়া হয়। এটি বোঝানোর জন্য যে তারা অতীতে যাদেরকে সমান সুযোগ দেয়নি তার বিনিময়ে তারা সমান সুযোগ পাচ্ছে। আরেকটা প্রশ্ন জরুরি হয়ে ওঠে এই মুহূর্তে, এই মানে এই ক্রান্তি লগ্নে দলটির হাল ধরবে কে? আচ্ছা, দলটির হাল ধরার সেই প্রশ্ন আরেকটু পরে যাই, আরেকটু পরে বলছি। আরেকটু পরে শুধু সমান সুযোগের জায়গায় বলি, আপনি নিজেই বলছিলেন গণহত্যাকারী দলটি
যে 3 দিনে 350 মানুষকে মেরে গেছে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মারেনি, তার দলের কর্মীরা মেরেছে, তার দলের গুন্ডারা আইন মেরেছে, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তো আক্রান্ত হয়েছে। বাট আমি যেটা জোর দিচ্ছি, যুবলীগ, ছাত্রলীগ এবং তার গুন্ডারা বাংলাদেশের ছাত্রদেরকে মেরেছে। কাজে আপনি যদি জামাতে ইসলামীকে সন্ত্রাসী দল বলেন, আওয়ামী লীগকেও আপনি সন্ত্রাসী দল বলতে পারেন। সেই কারণে তারা নির্বাচনে আসতে পারবে কিনা, সমান সুযোগ পাবে কিনা, এগুলো অনেক বিশ্লেষণের ব্যাপার রয়েছে। আমি আন্তরিকভাবেই চাই আওয়ামী লীগ আগামী নির্বাচনে সমান সুযোগ পাক এবং তারা জনপ্রিয়তা দেখুক তাদের কোথায় দাঁড়িয়ে রয়েছে। আপনার বক্তব্য স্পষ্ট। আমি আবারও একটু ডক্টর মজুমদার আপনার কাছে জানতে চাইবো, আপনাদের মধ্যে একটা ডিবেটের জায়গা আছে যেটা সেনা সমর্থিত কি সেনা সমর্থিত না, কিন্তু ইন্টারেস্টিংলি এটা দিয়ে কি আরেকটু পরিষ্কার হওয়া যায় কিনা, আশরাফ কায়সার যে যুক্তিটা দিলেন এর বাইরেও একটা যুক্তি দেওয়া যায় কিনা, যে ধরুন আজকে আমরা লক্ষ্য করলাম ঢাকায় বিএনপি একটা সমাবেশ করলো, মানে সেনাবাহিনীর যদি মানে ছত্রছায়া বা সেনাবাহিনী যদি এটা থাকতো তাহলে তাদের তো আসলে ঢাকায় সমাবেশ করার কথা না। বিষয়টাকে আপনি কীভাবে দেখেন আসলে? আচ্ছা, এখানে আমি এটাতে যাওয়ার আগে ওই যে কোটার কথাটা, প্রেসিডেন্টের 10%টা আমি একটু ক্লিয়ার করতে চাই। ওইটা কিন্তু সুপার মেধা কোটা, মানে অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনে অতি মেধাবীদেরকে যাতে নিয়ে আসতে পারে, যেমন ডক্টর ইউনূসের যাদেরকে যোগ্য তাদেরকে আনতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় যে সরকার গঠিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনী কোনো কনফ্রন্টেশনে যেতে চাচ্ছে না, এটা স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। তো এখন এই জন্য বিএনপি মিটিংটা করতে পেরেছে, তারা বিএনপির সাথে এই সময় কোনো কনফ্রন্টেশনে তারা যেতে চাচ্ছে না। প্রশ্ন আরেকবার তুলতে পারি না, যে ধরেন বিএনপির সাথে কনফ্রন্টেশনে যাবে না, বিএনপি তার মতো রাজনীতি করছে, সমাবেশ করছে, মানে ছাত্র, শিক্ষক, অভিভাবকদেরকে ধন্যবাদ দিচ্ছে। কিন্তু বাংলাদেশে তো আরো কয়েকটি রাজনৈতিক দল আছে, ধরুন আওয়ামী লীগের কথা, 15 থেকে 17 বছর সে এই দেশ চালিয়েছে, সেও তো আজকে একটা না, সে তো মাঠে নাই। কেন মাঠে নাই? না, মাঠে নাই মানে সে নিজের কারণেই নাই। আচ্ছা, নিজের কারণেই নাই, কারণ তাদের তো কেউ নাই, তাদের এখন নেতাই নাই। উনি যে প্রশ্ন তুলেছেন, তাদের কোনো এখন নেতা নাই, তারা সবাই পলাতক, কাজেই তাদের এই অবস্থায় আসতে পারবে না। আর আরেকটা জিনিস আমি আপনাকে টাইম নিয়ে বলতে, কিন্তু রাজনৈতিক স্বার্থে যেটা আশরাফ কায়সার বলছিলেন, আওয়ামী লীগকে তো আপনার রাজনৈতিক স্পেস দিতে হবে, সময় লাগবে। আমি যদি সত্য আওয়ামী লীগের নেতৃত্বের প্রশ্নে একটু বলি, দেখুন একটি শাসনের চরিত্র নির্ধারণ করে দেয় তার পরিণতি। গত সরকারের শাসনের চরিত্রটি ছিল ব্যক্তি শাসন। প্রশাসনের লোককেও ব্যক্তি পূজা করতে হতো, সেনাবাহিনীর লোককেও ব্যক্তি পূজা করতে হতো, তার সংগঠনের লোককেও ব্যক্তি পূজা করতে হতো। আওয়ামী লীগের পূজা কম দেখেছি, সংগঠনের পূজা কম দেখেছি, ব্যক্তির পূজা। এবং ব্যক্তি এমন নিরঙ্কুশ। এই ব্যক্তির পূজার বিষয়টা কি বাকি দলগুলোর মধ্যে নেই? বাকি দলগুলোর মধ্যে আছে, শুনে বাকি দলগুলোর মধ্যেও আছে। এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আওয়ামী লীগের যে চরিত্র, তার থেকে বাকি দলগুলো যে খুব বেশি ভিন্ন, এ কথা কিন্তু আজকে আমি বলছি না। ভাববেন না যে মৌকা পেয়ে গেছি আওয়ামী লীগকে সমালোচনা করছি, ব্যাপারটি তা না। আমি বিএনপি নিয়ে পরে বলতে চাই, কিন্তু আমি যেই তথ্যটা আপনাকে দিতে চাচ্ছি, আওয়ামী লীগের হাল ধরার কেউ নেই। কেননা আপনি তো সংগঠন দাঁড় করাননি, আপনি তো তোষামতকারীদের রেখেছেন। এখনো ডিবেটের জায়গা থেকে যায়, ধরেন সজীব ওয়াজেদ জয়, তিনি দেশে বাইরে আছেন, তিনি তো তার মায়ের হয়ে, দলের হয়ে কথা বলছেন, তো রাজনীতি করার সুযোগ দেশের বাইরে থেকেও তো থাকছে। আওয়ামী লীগ কি সেই দল? আওয়ামী লীগ কি সেই দল? না, আওয়ামী লীগ কি সেই দল অতীতে যেটি ছিল? সেই দল কি গত 15 বছরের শাসনে আমরা দেখেছি? নাকি বড় বড় অবকাঠামো করে, বড় বড় চুরি করে এবং 3-3বার ভোটবিহীন নির্বাচন করে আওয়ামী লীগ তার সক্রিয়তা হারিয়েছে? জি, আমি একটু থামাই আশরাফ কায়সার, আমি একটা বিরতি নেই। বিরতির পর ফিরে এসে আসলে আজকের যে সমাবেশটি হয়ে গেল সেটা থেকে মানে সেটা নিয়েও বেশ কিছু আলোচনা আছে, সেটাও করবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আশরাফ কায়সার, মানে এই মুহূর্তে আমরা একটা খবর পাচ্ছি, যদিও আমরা একটা সোর্স কনফার্ম করতে পারছি না, বাট আপনার যদি জানা থাকে তাহলে প্লিজ আমাকে একটু বলবেন যে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আসছে যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সাথে আলাপ করেছেন এবং সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকবে। আমি সোর্স ক্লিয়ার করতে পারছি না। এই আলোচনাটি আমি শুনেছি। আপনি দেখুন যে আমরা যতগুলো রাষ্ট্রের অর্গান রয়েছে সবগুলোই তো অকার্যকর হয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট বিচার বিভাগ কিন্তু খুব বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত, কারণ এতে দলীয় প্রভাব ছিল, দলীয়ভাবে প্রমোশন হয়েছে। যেটি আমি শুনেছি সেটি হচ্ছে যে যেহেতু বিচারকরা তারা ক্রেডিবিলিটি হারিয়েছেন, তারা দলীয় পন্থায় মতামত দিয়েছেন, বিচার করেছেন ইত্যাদি ইত্যাদি, এমনকি নিযুক্তিও তাই হয়েছে।
ভার্চুয়াল কোর্ট বসারও সিদ্ধান্ত হয়েছে এবং বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না মানে জনগণের কাছে গ্রহণযোগ্য ক্রেডিবল একটি বিচারালয় স্থাপন করা যায় ততক্ষণ পর্যন্ত একটি সাময়িক ব্যবস্থা তৈরি করবে। সাময়িক ব্যবস্থার বিস্তারিত আমি এখনো জানি না। ওকে, তাহলে আপনি যদি একটু বলেন যে আজকের বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশের আসলে কি বার্তা এলো, বিশেষ করে যদি আমি একেবারে ক্যাটাগরিক্যালি বলি যে দলটির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখা গেল অনেক দিন পর আজকে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বার্তা দিলেন আসলে, এটা দিয়ে তারা কি অর্জন করলেন? আচ্ছা, প্রথমত বলি আমার ধারণা যে আজকের সমাবেশটি বিএনপির জন্য বেশ তাড়াহুড়োর সমাবেশ। আপনি 48 ঘন্টার মধ্যেই বিএনপিকে একটি জনসভা করতে হলো, এটি হয়তো এই জন্য যেহেতু 17 বছর প্রায় তারা হামলা মামলা, মিথ্যা মামলা এবং লক্ষ লক্ষ মামলা, আপনি চিন্তাও করতে পারবেন না। দেখুন, বিএনপির দুঃশাসন আমরা এখনো ভুলিনি, আমাদের মনে আছে, দুর্নীতিও আমরা ভুলিনি, প্রশাসনের দলীয়করণও আমরা ভুলিনি, যেই কারণে বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল। কিন্তু এই সরকার তার যে নতুন নজির স্থাপন করেছে তার বড় ভিকটিম তো বিএনপি, এবং বিএনপির নেতৃত্বের আমার ধারণা এই উপলব্ধি হওয়া জরুরি কি করতে হয় না। আচ্ছা, কি করতে হয় না এবং কি করতে হয়, আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছেও এই প্রশ্নটা করব, এবং একই সঙ্গে মিস্টার মজুমদারকে এই প্রশ্নটা করব যে ধরেন কত বছর পর আমরা তাদের বক্তৃতা বা বক্তব্য দেখতে পাচ্ছি টেলিভিশনে। এখন একটা মানুষের বক্তব্য টেলিভিশনে বক্তব্য প্রচারে বাধাটা আদালত থেকে এলো, একটা রিটের প্রেক্ষিতে মানুষের মত প্রকাশের জায়গা থেকে। এই প্রশ্নটা আমরা সাংবাদিকরা কখনো তুলিনি কেন? আমি বলি, আজকে আমাদের সাংবাদিকদের এই প্রশ্ন তোলা জরুরি। যেই লোকের ভাষণ বক্তৃতা আপনি আদালতের কারণে, রায়ের কারণে দেখাননি, আজকে আপনি কোন রায়ের কারণে সেটি দেখালেন? এই প্রশ্ন আমরা যখন আজকে নিজেকে না করব বা আপনার প্রতিষ্ঠানে আপনি না করবেন, আমরা ওই একই ভুল করতে যাচ্ছি যেটি অতীতে করেছি। কাজেই আমরা আজকে উত্তেজিত হয়ে, উৎসাহ নিয়ে, ওভারওয়েলমড হয়ে বিএনপি বা জামাত বা অন্যান্য দলের হয়ে গণমাধ্যম আবার আজকে যা শুরু করলো, আমি একটি চ্যানেলকে দেখেছি যেই চ্যানেলটি বন্ধ হওয়া দুটি চ্যানেলের একটি। আমার প্রশ্নটা আরো স্পেসিফিক, মানে প্রচার করা যাবে না কি এরকম কোনো প্রভিশন আছে? আপনি এতদিন তাহলে করেননি কেন? ওকে, এটা কি এডিটোরিয়াল নাকি আদালতের বিষয়? আমার ধারণা আদালতের বিষয় ছিল, এডিটোরিয়ালও ছিল, এবং সরকারের নিষেধাজ্ঞাও ছিল। কাজে আপনি তখন দেখুন, কোন চ্যানেল কি প্রতিবাদ করেছিল যে আমরা ভাষণ দেখাতে চাই, সরকারের নিষেধাজ্ঞা মানব না? গণমাধ্যম নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, আমার অত্যন্ত মানে আহত হওয়ার জায়গা কিন্তু গণমাধ্যমের ভূমিকা গত 15 বছরে। সরকার যে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চাইবে এটা খুব স্বাভাবিক, এটা একেবারেই ব্যতিক্রম না। কিন্তু আপনি নিয়ন্ত্রিত হবেন কেন? কিন্তু গণমাধ্যম নিজের থেকে সুইসাইড করে এরকম কোনো কয়টা দেশ আছে আমি জানি না। তাদের তো বুঝতে হবে তার দলীয় মতামত থাকতেই পারে, তার দলীয় পছন্দ থাকতে পারে, কিন্তু কিছু পাওনা, কিছু লোভ, কিছু পদ পদবি, কিছু বিদেশ সফর, এই কারণে কি আপনি আপনার প্রশাসনিক, আপনার প্রফেশনাল কোয়ালিটি জলাঞ্জলি দিতে পারেন? অন্য 10টি প্রফেশন পারে, গণমাধ্যম পারে না। জি, ডক্টর মজুমদার, আপনার বিশ্লেষণটা কীরকম হবে? ধরেন একটা দলের অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে যা হয়েছে, সামনে কি আবার এরকম পরিস্থিতি তৈরি হতে পারে কিনা যে আরেকটি দলের সভানেত্রীর সাথে তারও বক্তব্যের বিষয়ে এরকম ঝুটঝামেলা তৈরি করা? না, এরকম যাতে না হয় আশঙ্কা তো আছেই, অতীতের অভিজ্ঞতা থেকে আমাদের আশঙ্কা তো আছেই, কিন্তু এখন এইরকম যাতে আর না হয়। আমি আজকে সকালে একটা পোস্ট দিয়েছি, সেখানে লিখেছিলাম যে এখন আমাদের প্রায়োরিটি হলো সংবিধানটাকে সংস্কার করা, 1 নাম্বার। 2 নাম্বার হলো রাজনীতিবিদদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করা, এবং এটাতে আমি মনে করি হয়তো অনেকে অপছন্দ করবেন বা প্রশ্ন তুলবেন যে এটা আমরা ছোট হব, কিন্তু আমি মনে করি আমরা বড় হব। এই মনে করেন যে রাজনৈতিক দলিল তৈরি হবে, সেই দলিলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এরা যুক্ত হতে পারে। কারণ আমরা এইভাবে কিছুদিন পর পর, কয়েক বছর পর পর মারামারি করার চেয়ে যদি তাদেরকে যুক্ত করে শান্তি হয় তাইলে সেটা ভালো। এখন মনে করেন যদি ওইরকম কিছু আপনি না করেন তাহলে যে দল ক্ষমতায় আসবে তারা ছুঁড়ে ফেলে দেবে, কারণ অতীতে তারা অনেক অঙ্গীকার করেছে কিন্তু ক্ষমতায় গিয়ে আর কিছুই মনে রাখে নাই। কালকে থেকে আজকে থেকে যেমন বিএনপি তার রাজনৈতিক কর্মসূচি শুরু করতে পারলো, কালকে থেকে অন্যান্য রাজনৈতিক দল যতগুলো আছে বাংলাদেশে, নিবন্ধিত, অনিবন্ধিত, বা যাদের রাজনীতি করার মতো কি বলবো মেধা, যোগ্যতা, শক্তি আছে, তারা কি কালকে থেকেও পারবে? মানে এখন তো কোনো বাধা তো নাই।
ওকে। এরকম কোনো বাধা তো জারি হয় নাই। যেমন ধরেন যখন দেশে সামরিক শাসন আসে তখন বাধা জারি হয়, কিন্তু এখানে তো সেরকম হয় নাই। তো কাজে আইনগতভাবে যদি আপনি দেখেন তাইলে করতে কোনো অসুবিধা নাই। দেখুন, আমি কিন্তু বিধিনিষেধের পক্ষে না, এবং অতীতে সামরিক শাসন, আধা সামরিক শাসন এবং বেসামরিক স্বৈরাচারী শাসন যত ধরনের বিধিনিষেধ দিয়েছে সবগুলো দেশের জন্য খারাপ হয়েছে। আমি কোনো রাজনীতির চর্চার বিরোধী মানুষ না। আমি মনে করি, দেখুন 42টা 44টা দল যারা নির্বাচন কমিশনে নিবন্ধিত, তাদের প্রত্যেকের রাজনীতি করার অধিকার রয়েছে। তবে আপনি কি তাড়াহুড়ো করে, এনার্কি করে, নৈরাজ্যকে বাড়িয়ে দিয়ে করবেন কিনা, সেই জায়গাটিতে আপনার বিধিনিষেধ আছে। দেখুন, গত 72 ঘন্টায় বাংলাদেশে যা ঘটেছে, আমাদেরকে উপলব্ধি করতে হবে এটি আমাদের দেশের ক্ষতি হয়েছে, প্রশাসনের জন্য ক্ষতি হয়েছে, আমাদের ভাস্কর্য ভাঙা হয়েছে, আমাদের সংস্কৃতি অঙ্গনে হামলা হয়েছে, বঙ্গবন্ধুর মিউজিয়ামে হামলা হয়েছে। এই জায়গাগুলো আমাদের বন্ধ করতে হবে। এটি কিন্তু রাজনীতির অংশ না। এগুলোর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের ছিল? দেখুন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব জেনারেল ওয়াকারুজ্জামান হাতে নিয়েছিলেন। আমরা তো গণভবনে তাদেরকে দেখিনি, আমরা তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদেরকে দেখিনি, আমরা তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। আমার জানা মতে বা আমার দেখা মতে প্রত্যেকটা স্থাপনার সামনেই তো মানে তারা তো বলছিলেন যে তারা রাষ্ট্রীয় স্থাপনাকে রক্ষা করবেন। রাষ্ট্রীয়, দেখুন, প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, সাবেক প্রধানমন্ত্রী বা তার সরকার দেশ ত্যাগ করেছে। হ্যাঁ, কিন্তু আমরা তো আমাদের প্রতিষ্ঠানগুলো নষ্ট করতে পারি না। আপনি কি জানেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে লুটতরাজ হয়েছে? কয়টা মানুষ জানে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোথায়? কাজে ওই জায়গাগুলোতে তারাই গেছেন যারা কৌশলী ছিলেন। এমনকি আপনি অবাক হবেন না, ওই লুটতরাজের সাথে ওই সরকারের লোকজনও জড়িত থাকতে পারেন। তারা তো দলিল দস্তাবেজ পোড়াতে চান। আমাদের গত 15 বছরের সরকারের একটি বড় বৈশিষ্ট্য ছিল নন ট্রান্সপারেন্ট। ভারতের সাথে কি চুক্তি হয়েছে আপনি জানেন না, আপনি প্রতিরক্ষার খাতে কত ব্যয় করেছেন আপনি জানেন না। এগুলো তো জানা আমাদের অধিকার। এগুলোই তো সাংবাদিকতা, এগুলোই তো গণমাধ্যমের ভূমিকা। কাজে যেই লুটতরাজ হয়েছে, দলিল দস্তাবেজ পোড়ানো হয়েছে, তার সাথে কারা যুক্ত এটা আপনি বের করে আমাদেরকে আইনের আওতায় তাদেরকে আনতে হবে। জি, সামিনা লুৎফা, আপনার জন্য প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আমরা গণমাধ্যমে দেখছিলাম যে আয়নাঘর থেকে অনেকেই মুক্তি পাচ্ছেন। সেক্ষেত্রে আয়নাঘর সংক্রান্ত যে গণমাধ্যমের প্রতিবেদনগুলো বিশ্ব মাধ্যমে এসেছিল, সেগুলোকে কি আসলে অস্বীকার করার কোনো উপায় থাকছে কি না? পাশাপাশি আমরা যে আলোচনা এতক্ষণ ধরে করছিলাম সেটা যদি কিছু যোগ করেন, পাশাপাশি এই আলোচনাটাও বা এই প্রশ্নটাও জড়িয়ে হয়ে ওঠে কি না যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, আওয়ামী লীগ এক ধরনের সংকটের মধ্যে আছে। গত 15 বছর আগে, মানে গত 15 বছর ধরে যে দলগুলো যে সংকটের মধ্য দিয়ে গেছে, সেরকম একটা প্রতিহিংসা আবার আওয়ামী লীগের জন্য তৈরি হতে পারে কিনা, বা সেটা থামাতে কি করতে হতে পারে? প্রথম কথা, আপনি যেটা জিজ্ঞেস করছেন আয়নাঘর নিয়ে আমরা আর অস্বীকার করতে পারি কিনা, না, অস্বীকার তো তখনও করা উচিত কাজ হয়নি। অস্বীকার করেছেন গায়ের জোরে তখনকার সরকারে যারা ছিলেন তারা, এবং তাদের যে প্রিয় সাংবাদিকরা ছিলেন যারা তখন মিডিয়াতে এসেছেন, কথা বলেছেন, ওনারা সবটাই অস্বীকার করেছেন। কিন্তু সেগুলো সবই তো আসলে দেখা গেল যে যেগুলো মিথ্যা ছিল সেগুলো সবই তো জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। আর এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলেছেন তারা সে সময় প্রচুর দমন পীড়নের শিকার হয়েছেন, এবং এই যে দমন পীড়নের শিকার হওয়া, কিংবা ধরেন আমাদের তখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এসবের ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখা, এরও তো একটা মানে সুদূর প্রসারী অভিঘাত আছে। আর এর সাথে আমি এতক্ষণ যে আলোচনা হচ্ছিল সেখানে একটা বিষয় বিতর্ক উঠেছে যে এটা কি সেনা সমর্থিত সরকার বলবেন কিনা। আমাদের সাথে যে আশরাফ কায়সার ভাই আছেন উনি বলছেন যে অভ্যুত্থানের সরকার বলবেন। আমার কাছে মনে হয়েছে যে এটা তো আসলে এখনো, আপনারা যদি একটু খেয়াল করেন, এখনো এটা আসলে শিক্ষার্থীদের সমর্থিত সরকারই বলা উচিত হবে। কারণ এখনো পর্যন্ত যা যা তারা চাইছেন তারা কিন্তু আসলে আমাদেরকে দিয়ে, আমরা আসলে তাদের কথা কিন্তু শুনছি। এমনকি আজকে যে সারাদিন ওনারা ঢাকা শহরে ট্রাফিক কন্ট্রোল করেছেন, আমরা কিন্তু ওনাদের কথা শুনেছি। এবং যেরকম ভাবে প্রফেসর ইউনূসকে ওনারা সামনে এনেছেন, আমাদের যত খারাপই লাগুক সেটাও আমরা শুনেছি। কিন্তু এর আশেপাশে আরো অনেক কিছু হচ্ছে। আমি এই কারণে একটুখানি সতর্ক হতে বলি এজন্য যে এই গ্যাপের মধ্যে অনেকেই তো হিরো হচ্ছেন, তো সেটা ভালো। কিন্তু এইভাবে ওই যে আজকে যেরকম দেখা যাচ্ছে যে অলমোস্ট কাউকে কাউকে ক্ষমতাই বসিয়ে দেওয়া হয়েছে পারলে, সেই জিনিসগুলো একটু মানে এখনো একটু সময় যেতে দেওয়া উচিত বোধহয়। এত আগেই মানে নায়ক নির্ধারণ না করা ভালো। কারণ এই আন্দোলন, এই অভ্যুত্থান আসলে আমাদের শিখিয়েছে যে
আসল নায়ক কিন্তু এই শিক্ষার্থীরাই। Right. তারা কিন্তু বৈষম্যহীন বাংলাদেশের কথা বলেছেন। তারা এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেটার কথা আপনারা 3 সপ্তাহ আগে কেউ বিশ্বাসও করতো না, নিজের মানে সুদূরতম কল্পনাতেও আমরা আনিনি। সুতরাং এই জায়গায় তাদের যে জোরের জায়গাটা, সেই জায়গাটার প্রতি আমি আর একটু সময় দিতে চাই। এবং এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে আমার অনুরোধ থাকবে, আমি একজন সামান্য শিক্ষক, আমার অনুরোধ ওনারা শুনবেন, শোনার দরকার আছে তাও হয়তো না, কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে আমি শুধু বলতে চাই যে আমাদের শিক্ষার্থীরা অনেক ত্যাগ স্বীকার করে এই জায়গাটাতে এনেছেন, কারণ ওনাদের রাষ্ট্র সংস্কারের একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে। তাহলে আমার দুটি প্রশ্ন, লুৎফা, রাজনীতি, সেই পুরনো রাজনীতি খেলতে সামিনা থাকেন, লুৎফা, তাহলে আশরাফ কায়সার বলতে চাচ্ছেন, আশরাফ কায়সার কিছু যোগ করতে চাইছেন, কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে না, আশরাফ কায়সার আপনি জিজ্ঞেস করুন, তারপর আমি বলছি। আমি যদি একটু বলি, দেখুন এই আন্দোলনের ফলাফল বা আজকে আমাদের যে বিজয়, এটি কিন্তু কোনো রাজনৈতিক দলের ফসল না, এটি বিএনপির না, এটি জামাতের না, এটি হেফাজতের না। যদিও তারা বঙ্গভবনে আলোচনার জন্য দাওয়াত পেয়েছিলেন, কেননা রাজনৈতিক প্রক্রিয়া নিয়েই আমাদেরকে আগামীতে এগোতে হবে, তাদেরকে সতর্ক থাকতে হবে এটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল। এটি কারো, দেখুন তারা পা নাচাতে নাচাতে এই অভ্যুত্থান সফল হয়ে গেছেন। তাদের ডাকে কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়নি, তাদের ডাকে কিন্তু কোনো নির্বাচনকে আমরা থামাতে পারিনি, এবং তাদের ডাকে কিন্তু গত স্বৈরাচারী সরকারটিকে আমরা জনগণের সরকার বানাতে পারিনি। এই তথ্যটি তাদেরকে গুরুত্বের সাথে মনে রাখতে হবে। আজকে তারা জনসভা করে নায়ক হতে পারেন, এটি মনে রাখতে হবে যে এটি কিন্তু চাপিয়ে দেওয়া জিনিস কিন্তু ভালো থাকে না, তাদেরকে অর্জন করতে হবে। লুৎফার কাছে আমার যে প্রশ্নটি হচ্ছে, সামিনা লুৎফার কাছে যে প্রশ্নটি হচ্ছে যে শিক্ষকদের বিষয়টি আনছিলেন সামনে, আপনি একজন শিক্ষক হিসেবে আপনার ব্যর্থতা স্বীকার করেন কিনা যখন সেই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে মানে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের পেটাচ্ছিল, আপনারা শিক্ষকরা কতজন গেছেন তাদেরকে রক্ষা করতে? এটা নিয়ে নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আরও একটা জিনিস জানতে চাইছি যে যেহেতু সমাবেশের কথা আশরাফ কায়সার বললেন যে কেউ এসে এখন নেতা হতে চাইছেন, একটা রাজনৈতিক দল সাধারণত এই ধরনের জনসম্পৃক্ত আন্দোলনে এক ধরনের মাইলেজ নেওয়া বলেন বা সমর্থন দেওয়া বলেন দিতে চাইবেই, কিন্তু সেখান থেকে যে দাবিটি এলো, দলটির মহাসচিব তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে 3 মাসের একটি সময়ের কথা বলছেন। পাশাপাশি দলটির চেয়ারপারসন সবাইকে এক ধরনের অভিনন্দন জানিয়েছেন শিক্ষার্থীদের, কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে 3 মাস। এটার বিষয়ে আপনার মন্তব্যটা কি? এটার বিষয়ে আসলে শিক্ষার্থী আন্দোলনকারীরা কিছু বলেননি বলেই আমি জানি, যতটুকু আমার জানা আছে। সুতরাং আমি আসলে এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। কারণ অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনি মন্তব্য করতে চাচ্ছেন না, তাহলে আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করি নেব। ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা। আমি মনে হয় খুব বেশি সময় দিতে পারবো না। ডক্টর সামিনা লুৎফা, আপনি যদি ছোট্ট করে আমাকে একটু বিশ্লেষণ দেন যে এই পরিস্থিতিতে কি করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে? আওয়ামী লীগের যেহেতু কোনো নেতা নেই এই মুহূর্তে, আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে তার নেতারা তাদেরকে ত্যাগ করেছেন। এত বছর তারা সার্ভ করেছেন, কিন্তু খুবই সংকটময় মুহূর্তে তাদের নেতারা তাদেরকে ত্যাগ করেছেন। এটা নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। আমি আশা করব যে আওয়ামী লীগ দ্রুতই একজন নেতা যারা তাদেরকে ত্যাগ করেছেন তাদের বাইরে থেকে কাউকে জোগাড় করে তারা আবার সংগঠিত হবেন। আর শিক্ষকদের সম্পর্কে আপনি একটা প্রশ্ন করে গিয়েছিলেন, সেটার উত্তরটা একটু ছোট করে হলেও দিতে চাই। ওই সময়টাতে যখন কেউ কথা বলছিল না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের নাম নিয়ে বলতে চাচ্ছি না, কিন্তু আমরা নিপীড়ন বিরোধী শিক্ষকরা কিন্তু সবার আগেই দাঁড়িয়েছিলাম আমাদের ছাত্রদেরকে রক্ষা করতে। হয়তো সবাইকে করতে পারিনি, গুলির সামনে বুক পেতে দাঁড়াতেও পারিনি, কিন্তু যতটুকু সাধ্য ছিল সেই সাধ্য দিয়ে চেষ্টা করেছি। আমার মনে হয় সকল শিক্ষককে এক পাল্লায় মাপা যেমন ঠিক না, আবার এটাও সত্যি যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের নিয়োগে যেই পরিমাণ দলীয়করণ করা হয়েছে অন্যান্য যে কোনো সেক্টরের মতোই, তাতে করে এর বাইরে খুব কিছু হওয়াটা আশাও আমরা কখনো করি নাই। সুতরাং যে কজন শিক্ষক আমাদের আশেপাশে দাঁড়িয়েছিলেন তারা একেবারে বিবেকের তাড়না থেকে দাঁড়িয়েছিলেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং জনতার এই কারণেই অভ্যুত্থানটা সম্ভব হয়েছিল, কারণ আমরা অনেকেই ভেবেছিলাম। আপনার কথা পরিষ্কার। ডক্টর মজুমদার, এই বিষয়ে আপনার বিশ্লেষণটা কি হবে, কি করে? হ্যাঁ, আপনি যদি আমাকে বলেন যে কিভাবে ডক্টর মজুমদার আপনি কিভাবে বলবেন যে আসলে এইটা কিভাবে পরিবর্তন, মানে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে? আওয়ামী লীগ নিয়ে এখন আমাদের মাথা ব্যথার কোনো কারণ আপনি কি রাজনৈতিক স্পেস দেবেন না? না, পাবে তাদের সময়, কারণ তারা এখন প্রাসঙ্গিক না।
কারণ গত 15 এটা তো বছরে এটা তো আওয়ামী আচরণ হলো। না আমি তো তাদের বাধা দিতে যাচ্ছি না, আমি তো তাদের মানে ঠেকানোর কথাও বলছি না, তাদেরকে ঠেকানোরও দরকার নেই, তাদেরকে মানে কিন্তু যারা অপরাধ করেছে তাদের তো বিচার করা লাগবে, দুর্নীতির অপরাধ, ক্ষমতার অপব্যবহারের অপরাধ, তারা বিচারের আওতায় আসবে। কিন্তু এজ দল, এজ পার্টি মনে করেন তাদের প্রতি কোনো বৈষম্য করারও দরকার নেই, তাদেরকে কোনো দমন পীড়ন করারও দরকার নেই, আবার তাদেরকে একবারে যে নগদ টেনে তুলতে হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ নয়, বরং সেটা করতে গেলে সেটা তাদের দায়। এখন তারা কিভাবে তাদের নিজেদেরকে সংগঠিত করবে, কিভাবে তারা তাদের নেতাকে খুঁজে পাবে, কিভাবে তারা ঘুরে দাঁড়াবে, এটা একেবারে একান্তই তাদের দায়। কাজেই তারা সময় নেক, তারা সেভাবেই উঠে আসুক। বরং কেয়ারটেকার গভর্নমেন্টের এখন তাদেরকে নিয়ে মাথা বাঁধার, কেয়ারটেকার না তো অন্তর্বর্তীকালীন, সরি এই কথাটা আমরা বারবার বলতে মুখ দিয়ে চলে আসে, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা নট কেয়ারটেকার, ইন্টারিম। কিন্তু এটা আমরা কেয়ারটেকারটা মানে এত বছর ধরে বলতে বলতে হয়তো মুখে চলে আসে। তো এখন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব হলো রাষ্ট্রটাকে কিভাবে পরিচালনা করবে সেই বিষয়গুলোকে আপনার ঠিক লাইনে আনা এবং সেভাবে কাজ শুরু করা। এবং উনি যেটা বলছেন লাইনে এনে নিশ্চয়ই আবার তো ডেমোক্রেসিতে ফিরতে হবে, নো ডাউট, কিন্তু সময় লাগবে। আমি তো মনে করি যে ধরেন মিনিমাম 3 বছর এবং 5 বছর হইলে ভালো হয়। 5 বছর তাদেরকে চালাইতে দেন এবং তারাও সুন্দরভাবে এটাকে, আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই না। যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আবার আগের অবস্থায় যাওয়া লাগবে। আশরাফ কাছে আপনাকে শেষ করতে চাই। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, রাজনীতি হচ্ছে চালিকা শক্তি, এটা রাষ্ট্র পরিচালনারও, দল পরিচালনারও, সমাজ পরিচালনার। এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনীতিটা বুঝতে হবে এবং বাংলাদেশকে শাসন করতে হলে আপনার রাজনীতি বুঝতে হবে। আপনার প্রশাসনিক দক্ষতা থাকতে পারে, আপনার ব্যবস্থাপনার দক্ষতা থাকতে পারে, আপনার বিভিন্ন বড় ডিগ্রি থাকতে পারে, কিন্তু রাজনীতি যদি আপনি না বোঝেন, মানুষের ভাষা যদি আপনি না বোঝেন, এই সরকারটিও অতীতের অনেক সরকারের মতো ব্যর্থ হতে বাধ্য। আচ্ছা, দ্বিতীয় কথা বলি, অতএব সরকার মানে বাধ্য কি কারণে বাধ্য? এই জন্য দেখুন, আমরা যখন 1/11 সরকার হয়েছিল 2007-এ, আমরা কিন্তু অনেক আশা করেছিলাম এবং 2 ভদ্র মহিলাকে গ্রেফতার করেছিল। ঢাকা শহরে কোনো টোকাইও রাস্তায় নামেনি। এত বড় বড় সংগঠনের গল্প আমরা বলি, নয়াপল্টন কিংবা গুলিস্তানে জনসভা করে ফেলি, সেদিন কিন্তু কেউ নামেনি। কেন? আমরা ভেবেছিলাম ওই তত্ত্বাবধায়ক সরকারটি, ওই মিলিটারি ব্যাকড সরকারটি বাংলাদেশকে বদলে দেবে। আমরা আশাবাদী মানুষ, আমরা রাজনীতি করি না, দুর্নীতি করি না, ইত্যাদি করি না, কিন্তু তারা ব্যর্থ হয়েছিলেন। কেন ব্যর্থ হয়েছিলেন? এত বড় করে জাল ফেলেন, সেই জাল আর তারা গুটাতে পারেননি। তাদের নিজস্ব দুর্নীতি এটি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই সরকারটি আমি নিশ্চিতভাবে চাই আমাদের বরেণ্য অর্থনীতিবিদের নেতৃত্বে, এবং বাংলাদেশের মানুষ দেখুন, সব রাজনৈতিক দলকে বর্জন করে ছাত্র জনতাকে বেছে নিয়েছে তার মুক্তিদাতা হিসাবে। আমি এই শব্দগুলো ব্যবহার করতে চাই যাতে করে কিছুটা হলেও আপনার একটু গুজ বাম্প হয়, আপনার যেন লোম দাঁড়ায় যে আপনাকে বেছে নিয়েছে মুক্তিদাতা। দেখুন, 17 কোটি মানুষের খুব কম মানুষ দুর্নীতিবাজ, খুব কম মানুষ শেয়ার মার্কেট লোপাট করে, খুব কম মানুষ বিদেশে অর্থ পাচার করে। এরা কেন বাংলাদেশের পরিচয় হবে? বাংলাদেশের পরিচয় রেমিটেন্স যোদ্ধারা, বাংলাদেশের পরিচয় গার্মেন্টসের ওই মেয়েটা। আচ্ছা, আপনি একটু, আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে একটু কথা বলতে চাই, খুব ছোট্ট করে। তাদের দুটি বড় সম্পদ, দুটি তারা ধ্বংস করে গেছেন। একটি হচ্ছে শেখ মুজিব, আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ন্যারেটিভ বিক্রি করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধকে যতটা স্ক্যান্ডালাস করা সম্ভব সেটি তারা করেছেন। শেখ মুজিবকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তারা আজকে পরিণতি কি হয়েছে আপনি দেখেছেন। আমি দেখুন, সরকার পতনের পরে বলছি তা না, আমি গত 15 বছর বলেছি বঙ্গবন্ধুর যে রাজনীতি আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের অনেক নেতাই তো মনে করে যে আওয়ামী লীগ আসলে বঙ্গবন্ধুর রাজনীতিটা করেনি, এটা আরেকজনের রাজনীতি করা হয়েছে। এখন সেটা নিয়ে না আরেকদিন ডিবেট করা যাবে। আমি শুধু বলে যেতে চাই, আপনি যদি কারো জন্মদিন 5 বছর ব্যাপী পালন করতে থাকেন, ওই মানুষের প্রতি ঘৃণা এবং ধিক্কার বাড়ে। ওই ব্যক্তির কিন্তু কোনো জাস্টিস করা হয়নি। তার কন্যা কিন্তু তাকে দ্বিতীয় মৃত্যুর মুখে ফেলে গেল। প্রথম মৃত্যু হয়েছে তার 75 সালে, কন্যার হাতে তার দ্বিতীয় মৃত্যু হলো। আমি এবার আপনাকে বলি,
এক লাইনে বলি, 15 বছরে লুটপাট এবং কুচক্রি হিসাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ তার প্রশাসনিক দক্ষতা এবং নৈতিকতা এবং আদর্শ সব জলাঞ্জলি কিন্তু দিয়ে এরপরও আমরা মনে করি যে তাদেরকে রাজনীতি করে স্পেস দিতে হবে, তাদেরকে পুরো স্পেস দিতে হবে। এবং আওয়ামী লীগ, দেখুন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক, এটি আমি চাই। বাংলাদেশের জন্য আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো জনগণই আসলে জনগণই ঠিক করবে যে তারা কে কাকে শাসক হিসেবে নেবে নির্বাচনের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ লুৎফা সামিনা এবং আশরাফ কায়সার এবং ডক্টর আব্দুল আউয়াল মজুমদার, আপনাদের সময় দিয়েছেন, মূল্যবান মন্তব্য দিয়েছেন। আর এই ছিল 24 ঘন্টায়। তাহলে আবার দেখা হবে।